নীলু খুব বোকা ছিল। আমার ভাবনা অনুযায়ী সে বোকা, সরল মানুষ। কিন্তু তাও কিভাবে যেন সে শিউলি ভাবির স্বামীর সঙ্গে যোগাযোগ করল। আমি কখনো স্বপ্নেও ভাবিনি নীলু এতদূর যেতে পারে। এটা তার পক্ষে সম্ভব। অথচ সে শিউলি ভাবির স্বামীর সঙ্গে যোগাযোগ করে। আমাদের বিষয়ে তাকে জানিয়ে দেয়। জানি না নীলু কোন উদ্দেশ্যে তার সঙ্গে যোগাযোগ করেছে। হয়তো ভেবেছিল লোকটা তার বউকে শায়েস্তা করবে। আমার সঙ্গে যোগাযোগ করতে বারণ করবে। হয়তো এই উপায়ে আমি শিউলি ভাবির থেকে মুখ ফিরিয়ে নিব। এই আশায় বোধহয় নীলু এসব করেছে। কিন্তু এটা সম্ভব হয়নি। বোকা নীলু তো জানতেনই না শিউলি ভাবির স্বামী অন্ধ প্রেমিক। বউয়ের প্রতি তার অন্ধ প্রেম বিশ্বাস। সে নীলুর কথা বিশ্বাস তো করলই না, উল্টে তাকে বকা দিয়েছে। তবে হ্যাঁ, শিউলি ভাবিকে এসব কথা বলে দিয়েছে। আর শিউলি ভাবির মাধ্যমে আমি জানলাম নীলু আমার অগোচরে এমন কাণ্ড ঘটিয়েছে। নীলু কতটা কষ্ট হাহাকার নিয়ে শিউলি ভাবির স্বামীকে বলেছে, ভাই আমি আপনার ছোট বোনের মতো, দয়া করে আমার স্বামীকে একটু ফিরিয়ে দেন, একটু দয়া করুন, আপনার স্ত্রীকে সামলান। নীলুর এই কথা জানার পর আমার খুশি হওয়া উচিত ছিল, তার প্রতি সহানুভূতি জাগা উচিত ছিল। কিন্তু তা হয়নি, বরং হয়েছে রাগ। আমি রেগে গেলাম, খুব রেগে গেলাম। কিভাবে আমার অগোচরে এমন কাণ্ড ঘটালো নীলু? শিউলিকে জীবন থেকে সরানোর চেষ্টা করেছে। নীলু খুব খারাপ কাজ করেছে। তার উপর শিউলি ভাবি কেঁদে কেঁদে বলল, আমার স্বামী আজ যদি নীলুর কথা বিশ্বাস করত, তাহলে তো আজ আমি শেষ হয়ে যেতাম। আমি তো তোমাকেও হারিয়ে ফেলতাম। সুজয়, আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমায় খুব ভালোবাসি। কত বড় সর্বনাশ না তোমার বউ করতে যাচ্ছিল আজ। তার এই কান্না, ভালোবাসা আমার রাগ বাড়িয়ে দিল। আর সেদিন বাসায় এসে আমি নীলুর উপর খুব রাগ দেখালাম। টুকটাক হাত হয়ে গিয়েছে, বড়সড় আঘাত। পুরো ১ ঘন্টা কুকুরের মতো তাকে পিটালাম। বেল্ট খুলে ইচ্ছেমতো দিলাম পিটুনি। নীলু এত মার সহ্য করতে পারছিল না। সে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তার কান্না আমার কানে গেল না। আমি তো গালাগালি দিতে ব্যস্ত ছিলাম, সঙ্গে আঘাত করতে। একসময় নীলু আমার পা জড়িয়ে বলে, আমার মাফ করে দাও, দয়া করে আর মেরো না, আমাকে মাফ করো। আমি আর কখনো তোমার আর তার জীবনে বাঁধা হব না, ক্ষমা করো। তার ক্ষমা তার ভেঙে পড়া আমার ভেতরে থাকা পশুটাকে পৈশাচিক আনন্দ দিচ্ছিল। সে এক অন্যরকম আনন্দ। মন আপন তালে বলে উঠল, মা, পোষ মানবি না তো যাবি কোথায়? আমার সঙ্গে গরম, দেখলি মজা? অথচ তার এই পোষ মানার সঙ্গে যে অসহ্য যন্ত্রণা লুকিয়ে ছিল, তা আমি না দেখে রইলাম। তার শরীর মনের যন্ত্রণা আমাকে ছুঁতেই পারছিল না। কারণ আমি যে অমানুষে রূপান্তরিত হয়ে গিয়েছিলাম। সে রাতে নীলু হু হু করে শুধু কাঁদছিল। এর আগেও অনেক রাত সে কেঁদেই কাটিয়েছে। তবে এই রাতের কান্না অন্যরকম ছিল, অন্যরকম যন্ত্রণার। কিন্তু আমি সে কান্নার গভীরতা অনুভব করতে পারিনি। উল্টো আমার মনের পশুটা সুখ পাচ্ছিল। আমার সুখ দ্বিগুণ বেড়ে যায় যখন নীলু কেঁদে কেঁদে তার মাকে ফোনে বলেছিল, মা, আমায় নিয়ে যাও, আমাকে আর মুন্নাকে একটু নিয়ে রাখো। তোমরা আমাকে খাওয়াতে না পারো, একটা কাজের ব্যবস্থা করে দিও। আমরা না হয় আমাদেরটা সেভাবে চালিয়ে নেব। প্লিজ। জবাবে তার মা বলে, তোর বাবা হার্টের রোগী, এখন সংসার ছেড়ে এসে তাকে মারতে চাস? একবার তো সম্মান সব শেষ করলি, এখন আবার? দেখ মা, সংসার জীবনে অমন ঝামেলা হয়, একটু মানিয়ে নে। তার মায়ের এসব কথা আমাকে খুশি করে দেয়। তার কথা আমাকে বুঝিয়ে দেয় সে আমার কাছে বন্দী। তার বাবা-মা সমাজে মিছে সম্মানের ভয়ে কখনো তাকে ঘরে জায়গা দিবে না। নীলুর যাবার কোথাও জায়গা নেই। আর না আছে তেমন শিক্ষাগত যোগ্যতা যা তাকে স্বাবলম্বী করতে পারে। তাই তার সঙ্গে আমি যাই করি না কেন, তাকে আমার কাছেই থাকতে হবে। মাটি কামড়ে। আর এটা বোঝার পর থেকে আমার আচরণ আরো বদলে যায়। এরপর থেকে তাকে জোরালো ভাবেই আঘাত করা শুরু করি। কখনো বেল্ট, কখনো হাতুড়ি, কখনো বা কাঠ দিয়ে আঘাত করিয়ে বসি তাকে। মাথা কেটে যায়, কোমর নাড়াতে পারি না। সেই অবস্থায় বিছানায় পড়ে থাকে, তাও চিকিৎসা করায় না। কখনো ভাবিনি তার চিকিৎসা দরকার। তবে আস্তে আস্তে মুন্না বড় হয়,
তার মুখে কথা ফোটে, তার বাবা ডাকটা মাঝে মাঝে অনেক কিছু ভাবায়। আমার মধ্যে ন্যূনতম বেঁচে থাকা মানুষটা অমানুষ থেকে বেরিয়ে আসার কথা ভাবে। সেটা ওই ভাবা অবধি। যখনই শিউলির কাছে যাই, তার মিষ্টি মিষ্টি কথা শুনে মনে হয় এটাই আমার দুনিয়া। জানি না কি ছিল তার কাছে, তবুও সে আমার কাছে অনেক প্রিয় ছিল। নীলুর জন্য জীবনে যা কিনিনি তা সব শিউলির জন্য কিনেছি। বিবাহিত জীবনের প্রথম দিকে টানাটানি ছিল, চাকরির বেতন ছিল স্বল্প। তখন নীলুকে একজন ভালো স্ত্রীর মতো মুখ প্রসাধনের ব্যবহার করা বাদ দিতে হয়। এই সঙ্গে আরো অনেক কিছুই বাদ দিতে হয়, তাই সেভাবে মেয়েদের কোনো প্রোডাক্ট চেনা হয়নি। কিন্তু শিউলির সংস্পর্শে এসে সব চিনেছি। তবে সেই চেনা শিউলির জন্য নিয়ে আসাই সীমাবদ্ধ ছিল। নীলুর জন্য এসব কখনো যায়নি। এভাবেই চলছিল জীবন। পাপ মানুষকে খুব আকর্ষণ করে, খুবই বিমোহিত করে রাখে। তাই তো শিউলি আমার দুনিয়া হয়ে উঠেছে। তবে ধীরে ধীরে শিউলির বাচ্চারা আরো বড় হয়। তারা কিছু একটা বুঝছিল। ছেলেটা তো বলেই ফেলতো, তোমার ঘরে চাচা কেন আসে মা? এসব তো খারাপ কাজ। সবাই তো বলে খারাপ। তুমি এসব করো কেন? তবে আমার মতোই শিউলি অন্য জগতে মগ্ন ছিল। তাই তার ছেলের এসব কথা গায়ে সইত না। বরং ছেলেকে মারধর করে চুপ করিয়ে রাখতো। এসব বিষয়ে অন্ধের মতো থাকতে বলে দিত। তবুও ছেলেটা কথা বলতো। তার এসব ভালো লাগতো না। মায়ের অধঃপতন সহ্য হতো না বোধহয়। তবে তাতে আমার বা শিউলির কিছুই যায় আসতো না। এর মাঝে নীলু এসে শিউলির হাতে পায়েও ধরে। আমি জানি না নীলু নিজেকে এতটা ছোট কেন করছিল। হয়তো এখানেই থাকতে হবে, তাই স্বামীর মনটা নিজের দিকে ঘুরানোর শেষ চেষ্টা। তবে শিউলির কি মন গলে? গলে না। সে তো মজা পাচ্ছিল নীলুর আচরণে, তাই তো অহংকারের সঙ্গে বলে, নিজের স্বামী ধরে রাখার মুরদ নাই, আসছে আমাকে থামাতে। এই, আমি তোর স্বামীকে ডেকে নিয়ে আসি? ও তো আসে। তুই তোর স্বামীকে ধরে রাখতে পারিস না? তুই ওকে আসতে মানা কর, তাহলেই হয়। এসব শোনার পরও নীলু তার সঙ্গে ভদ্রভাবে কথা বলে, নরম গলায় বলে, আপনিও তো একটা মেয়ে। মেয়ে হয়ে এভাবে অন্য একটা মেয়ের ঘর ভাঙতে পারলেন ভাবি? নীলু নরম গলায় বলছিল, কিন্তু শিউলি এটা নরম হিসেবে নেয়নি। এই সামান্য কথা মাইন্ডে নিয়ে নেয়। যা নয় তাই বলে গালিও দেয়। শুধু কি তাই? নীলুর ক্ষমতা নাই ভালোবাসা পাওয়ার। শিউলির ক্ষমতা রয়েছে বলেই আমি এবং তার স্বামী দুজনেই তাকে ভালোবাসি। শিউলির মুখের ভাষায় সে কি অহংকার, অথচ বৈধ পবিত্র সম্পর্ক থাকার পরও নীলুর এমন অহংকার নিয়ে কথা বলতে পারেনি। আমি তাকে সুযোগ দেইনি। তবে নীলু সেদিন অনেক বেশি ভেঙে পড়ে। যদিও প্রতিনিয়ত ভেঙে পড়ছে, তাও তার চেয়ে বেশি ভাঙা যাকে বলে। তবে সেদিনের ঘটনা এমন হলেও আমার কানে সেটা ভিন্নভাবে এসে পৌঁছায়। অতঃপর শিউলি নীলুর কাছে এসে অনুরোধ করলেও আমার কানে কথাটা এসছে অন্যভাবে। শিউলি আমায় জানায়, আমার বউ তাকে নানানভাবে অপমান করে গেছে। তার বলার ভাষা, মিছে কান্না সব আমায় ভুলিয়ে দেয়। সে রাতেও বাসায় এসে নীলুর উপর খুব অত্যাচার করলাম। একসময় সব শান্ত হয়ে যায়। নীলু চুপচাপ হয়ে যায়, খুব শান্ত। বছরদের ঝামেলা ছাড়াই কেটে যায়। আমার শিউলির কাছে যাওয়া আসা আর নীলুকে কষ্ট দিতে পারে না। হয়তো কষ্ট দেয়, কিন্তু ও আর আমার ওর কষ্টটা বুঝতে দেয় না। আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। প্রয়োজনে যদি ২-৪টা কথা বলা লাগে তখন এছাড়া বলে না। তার পুরো পৃথিবী এখন মুন্নাকে ঘিরেই কাটে। তার সঙ্গে পুরোটা সময় কাটিয়ে দেয়। হয়তো মনে মনে ভাবে আর একটু সময়, ছেলেটা বড় হোক। সে বড় হলে নীলুর দুঃখ কমে যাবে। সেই অবধি সয়ে যাক, এটা ভেবেই বোধহয় চুপচাপ রয়ে যায়। নীলুর সময় কিভাবে কাটে সেটার খোঁজ সেভাবে নেয়নি কখনো। তাই তো এখন সব ধারণা থেকে বলতে হচ্ছে। তার খোঁজ নেওয়ার সময় ছিল আমার। আমি তো আমার দুনিয়ায় ব্যস্ত ছিলাম। সে দুনিয়ায় শিউলি ছিল, নীলু অল্প একটু ছিল। কখনো কখনো প্রয়োজন বোধ করলে তার সঙ্গে মিলিত হতাম। কখনো বা টুকটাক থাপ্পড় দেওয়ার ইচ্ছে হলে যেকোনো অজুহাত নিতাম। এই তো ছিল তার সঙ্গে দেনা পাওনা। এভাবে বিয়ের ৮ বছর পার হয়। সপ্তাহ ২ আগের কথা, একদিন নীলু খুবই মলিন গলায় বলে, আমি মা হতে যাচ্ছি। আমি তার কথা শুনে হতভম্ব হয়ে যাই। এই সময়ে বাচ্চা?
সত্যি বলতে বাচ্চার পরিকল্পনা তো করিনি, তবে খুশি না হলেও দুঃখী হইনি। হ্যাঁ, একটু কষ্ট পেয়েছিলাম নীলুর মলিন মুখ দেখে। বাচ্চা তো মায়ের জন্য সুখের। তবে মা হয়ে সে মলিন গলায় তার আগমনের কথা জানাচ্ছে কেন? এইটা ভেবে খারাপ লাগছিল। আমার মন অজান্তেই বলছিল, এত কষ্ট দিয়েছি আমি নীলুকে যে সে এখন আমার সন্তান গর্ভে নিয়ে খুশি হতে পারছে না। জানি না এটাই সত্য কিনা, তবে মনে হয় এক মুন্নার জন্য তার জীবনটা বাঁধা পড়ে রয়েছে। মুন্না না থাকলে হয়তো এ জীবন থেকে মুক্তির জন্য আত্মহত্যা করত। তার মুখের দিকে তাকিয়ে এই নরকে মানিয়ে নিয়েছে। তার মধ্যে এখন এই দ্বিতীয় সন্তান, এটা নীলুকে খুশি দিতে পারেনি। এটা তার জন্য ঝামেলার বোধহয়। তবুও মাতৃহৃদয় তো, তাকে অবহেলা করতে পারেনি। তাই তো সন্তানটাকে নষ্ট করার কথা ভাবেনি। নীলু দ্বিতীয়বার মা হবে, তাতে আমার কোনো খারাপ লাগা ছিল না। তবে ছোট্ট ভালো লাগা ছিল। প্রথমবার বাবা হয়েও তো সব অবহেলায় হারালাম। তবে এবার কেন জানি না বাচ্চাটাকে নিয়ে কল্পনা করে খুব খুশি হচ্ছিলাম। কিন্তু এই খবরটা শিউলি খুশি মনে নেয় না। আমি যে নীলুর কাছাকাছি যাচ্ছি, সে আমার সন্তানের মা, এটা মানতে পারছে না শিউলি। শিউলি থাকা অবস্থায় আমি নীলুর সন্তানের বাবা, এটা মানা যায়? তাছাড়া শিউলি ভয় পাচ্ছিল। কারণ গ্রাম অঞ্চলে প্রচলিত রয়েছে, পুরুষরা প্রথম সন্তানের সময়ও পুরোপুরি বাবা হয়ে উঠতে পারে না। কিন্তু দ্বিতীয় সন্তানের সময় সে সম্পূর্ণরূপে বাবা হিসেবে ধরা দেয়। তখন সন্তানদের প্রতি আরো বেশি মায়া কাজ করে। এটা শিউলির বাবার বাড়ির দিকে বলতো। তাই ভয় পাচ্ছিল এই মায়াই না আবার নীলুতে মজে যায়। আর এজন্য শিউলি আমাকে বোঝাতে শুরু করলো এই বাচ্চা আমার নয়। আমি কতটা সময় আর নীলুর সঙ্গে থাকি। নীলু নিশ্চয়ই অন্য কারো সঙ্গে সম্পর্ক বানিয়েছে, নয়তো বাচ্চা আসবে কিভাবে? তবে এবার এই কথা আমি মানলাম না। কারণ আমি জানি নীলুর কারোর সঙ্গে সম্পর্ক নেই। ওর কাছে কেউ আসেনি। ওটা আমারই বাচ্চা। সত্যি বলতে আমি সেই মানুষ যার সঙ্গে নীলুর লাভ ম্যারেজ হয়েছে। এই মানুষটা তাকে যে নরক দুনিয়ায় দেখিয়েছে, তারপর অন্য কোনো পুরুষকে বিশ্বাস করা তার পক্ষে সম্ভব নয়। এটা অসম্ভবের ঘটনা। তাছাড়া নীলু চরিত্রহীন নয়। ও বাচ্চার বাপ আমি না হলে সে কখনো আমায় জানতো না। এটা নিয়ে শিউলির সঙ্গে আমার একটু তর্ক হয়, তবে শিউলি অনেক চেষ্টা করছিল আমাকে বোঝানোর। এক পর্যায়ে তার একই কথা বারবার ঘ্যান ঘ্যান করায় আমি বিরক্ত হয়ে যাই। তাই একটু উচ্চ শব্দেই বলে ফেলি, তুমি সবাইকে নিজের মতো ভাবো নাকি? যে যার তার সঙ্গে শুয়ে পড়বে, এই কথাটা তখনই অজান্তেই মুখ থেকে বের হয়েছিল। আমি চাইনি শিউলিকে অপমান করতে। তবে শিউলি অপমানিত হয়, এটা তার ইগো হার্ট করে। ঘুরিয়ে ফিরিয়ে আমি তাকে বে বোঝালাম। মানতে পারে না শিউলি। সেদিন রাতে নীলুকে ফোন দিয়ে গালাগালি করে। তার এক কথা, কার না কার বাচ্চা পেটে ধরে এখন তুই সুজয়ের নামে দিচ্ছিস মা। নীলু এসব কথার পর সেদিন আমার সঙ্গে তর্ক করে। বহুদিন পর সে আমার সঙ্গে অনেক কথা বলে, তবে মিষ্টি-মধুর গল্প নয়, ঝগড়া হয়। নীলু একসময় হতাশ গলায় বলে, আমার বাচ্চা অবৈধ নয়, এই বাচ্চা তোমারই। আমি আর সেদিন কথা বাড়াতে পারলাম না। আমি তো জানি এই বাচ্চা আমার। তবে নীলু ভাবছিল শিউলির মতো আমিও বিশ্বাস করি এ বাচ্চা আমার নয়। কিন্তু সেটা সত্যি নয়। তবে সত্যটা নীলুকে বোঝাতে পারলাম না। এদিকে শিউলি চাচ্ছিল না এই বাচ্চাটা দুনিয়ায় আসুক। সে বাচ্চা নষ্ট করতে বলছিল। তবে আমি এসব কথা নীলুকে বলিনি। আমি কোথাও গিয়ে এই বাচ্চা চাচ্ছিলাম। আমাকে দিয়ে কাজ হচ্ছে না দেখে শিউলি নিজেই বাড়ি এসে বাচ্চা নষ্ট হওয়ার ঔষধ খাওয়াতে চাচ্ছিল নীলুকে। এই খবর আমি জানতাম না। আমাকে না জানিয়ে গতকাল সন্ধ্যায় শিউলি এসে আমার বাসায় ওঠে। সে এসে নীলুর সঙ্গে খুবই আজেবাজে ব্যবহার করে। এক পর্যায়ে বাচ্চা নষ্ট করার কথা বলে। শিউলির বলার ধরন এমন ছিল, এই বাচ্চা অবৈধ, জারজ সন্তান। এটাকে রেখে তুই সুজয়ের ঘাড়ে চাপাবি তা তো হবে না। এই বাচ্চা তোকে নষ্ট করতে হবে। বাচ্চা অবৈধ, তার উপর নষ্ট করতে হবে। এই কথা শুনে নীলু সহ্য করতে পারে না। সে গর্জে ওঠে। এক মুহূর্তে কয়েকটা থাপ্পড় শিউলির গালে বসিয়ে দেয়। তারপর বলে, খবরদার, নিজের নোংরা মুখ দিয়ে আমার বাচ্চার সম্পর্কে একটা বাজে কথা উচ্চারণ করবি না।
তুই আমার গায়ে হাত তুললি? শিউলি প্রচণ্ড ক্ষেপে যায়। সেও নীলুকে পাল্টা আঘাত করে। অতঃপর দুজনের মধ্যে লেগে যায় মারাত্মক তর্ক-বিতর্ক, হাতাহাতিও হয়। তবে শিউলি পারে না। নীলু তার অসাবধানতার সুযোগ দিয়ে তাকে এক ধাক্কা দেয়, যার ফলে তার মাথাটা গিয়ে সজোরে ফ্রিজে বাড়ি খায়। তার মাথা আঘাত পেয়ে সে একটু দুর্বল হয়ে যায়। মেঝেতেই শুয়ে পড়ে। নীলুর মধ্যে সে সময় কি হয়েছে জানা নেই। মুন্না এসব দেখে কান্নাকাটি করছিল। নীলু তাকে পাশের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। অতঃপর সে এক ভয়াবহ কাণ্ড ঘটিয়ে ফেলে। নীলু এটা জানতো আজ শিউলিকে ছেড়ে দিলে সে তার এবং তার বাচ্চার অবস্থা খারাপ করে দিবে। তাছাড়া বহুদিনের ঘৃণা তো জমা ছিলই। সেজন্য শিউলি নিজেকে সামলে উঠে বসার জন্য সে হাতে করে নিয়ে আসে তেল। এতক্ষণে শিউলি উঠে বসে। নীলু এসে সরাসরি শিউলির কোমরের নিচের অংশে তেলে ফেলে দেয়। শিউলি এটা দেখে রাগান্বিত গলায় বলে, খা, তুই লড়াই করতে চাচ্ছিস আমার সাথে, তবে আয় দেখাচ্ছি মজা। কথাটা বলে উঠেই নীলুকে ধাক্কা দেয়। পরপর ২-৪টা থাপ্পড় দিয়ে বসিয়ে দেয়। নীলু কিছুই বলে না। সে তো তার হাতে থাকা ম্যাচের কাঠিটা শুরু করে। শিউলি তাকে বাধা দিচ্ছিল, তবে তার বাধা সামলে কোনোমতে ম্যাচের কাঠিটা নীলু শিউলির কোমরের অংশে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে নীলু দূরে সরে যায়। এদিকে শিউলির গায়ে কেরোসিন তেল পড়ায় একটু ছোঁয়া পেতেই সেটা ওঠে। শিউলি চিৎকার দিয়ে ওঠে। সে লাফাতে শুরু করে। এদিকে নীলু সেই সুযোগে তেলের বোতল তুলে নিয়ে আরো তেল ঢালতে শুরু করে আর বলে, এটা দিয়েই তো বশ করেছিস সুজয়কে, এবার মেটা এটার খায়েশ। এটাই যদি না থাকে তখন স্বামী সুজয়, তাছাড়া যত পুরুষ বশ করছিস সেটা কিভাবে করিস? শিউলিও ছেড়ে দেবার পাত্র ছিল না। যখন সে বুঝেছে তার সময় এসে গেছে, অবস্থা বেশ খারাপ, তখন নীলুর দিকে এগিয়ে যায়। মরলে তাকে নিয়ে মরবে। নীলু এটা বুঝতে পেরে দ্রুত এক রুমে ঢুকে নিজেকে বন্দী করে নেয়। অতঃপর শিউলি বাসার ঘরে ছটফট করতে করতে থাকে। সত্যি সত্যি তার নিচের অংশ বেশি পুড়ে যায়। সেখানে দগ্ধ বেশি হয়। এদিকে এসব চিৎকার চেঁচামেচি আশেপাশের ফ্ল্যাটেও যায়। তারা শুনেও শোনে না। তবে শিউলি যখন বাঁচার আকুতি জানায়, কান্নাকাটি করে, তখন ২ ফ্ল্যাট থেকে লোকজন এগিয়ে আসে। তাছাড়া আগুনের ধোঁয়াও দেখতে পায় তারা। তখনই প্রাথমিক ব্যবস্থা নিলে শিউলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি খবর পেয়ে হাসপাতালে না গিয়ে দ্রুত বাড়ি আসি। শিউলি তখনও বেঁচে ছিল, তবে তার অবস্থা খুব খারাপ। আর তার খারাপ অবস্থা শুনে আমার মাথাও খারাপ হয়ে যায়। নীলুর এত বড় সাহস, ও শিউলিকে ফেলেছে। না, রাগটা সেখানে ছিল না। রাগটা ছিল ওখানে যে নীলু শান্তশিষ্ট, নরম স্বভাবের মেয়ে, যে আমার মার খেয়ে কখনো আমার মুখের উপর কথা বলার সাহস পায় না। সেই মেয়ে শিউলি আমার সব জেনেও সবকিছু ঘটিয়ে ফেলেছে। এটা বেশি ইগোতে লাগে। আমি বাসায় এসে নীলুকে ডাকতে থাকি। নীলু বের হয়। ততক্ষণে নীলু মুন্নাকে পাশের ঘরে ঘুম পাড়িয়ে রাখে। নীলু বেরিয়ে আসতে আমি তার গালে থাপ্পড় বসিয়ে দেই। এটা দেখে প্রথমে নীলু বলে, জন্ম বউ পিটাচ্ছে? বাহ, চমৎকার! নীলু, আমি চিৎকার দিয়ে উঠি। তবে আমার চিৎকারে কিছু যায় আসে না নীলুর। নীলু এক ভয়াবহ অপরাধ করে সাহসী হয়ে যায়। তার তো এখন এমনি শাস্তি হবে। হয়তো খুব তাড়াতাড়ি পুলিশ আসবে। তাই মন মতো আজ প্রতিবাদটা করে নিক নীলু। তাই নীলু আমাকে আর শিউলিকে যা নয় তাই বলা শুরু করে। সবচেয়ে বড় ব্যাপার হলো আমি অনাথ, আর নীলু আমাকে কোন গর্ভে জন্ম দেওয়া সন্তান বলে ফেলে। তাই আমার স্বভাব এমন। একে তো শিউলির ওই অবস্থা, তার মাঝে নীলুর এমন কথা। সব মিলিয়ে আমি হয়ে যাই পশু। অতঃপর লাথি থাপ্পড় একের পর এক চলতে থাকে। নীলুর পেটে একের পর এক লাথি দিলে তখন নীলুর হুঁশ ফেরে। সে বাচ্চার জন্য বাঁচার আকুতি জানায়। পেটে আঘাত করতে বারণ করে, কিন্তু আমার কি সেসব শোনার সময় আছে? নয়তো আমি তো তখন আস্ত এক জানোয়ার হয়ে গিয়েছি। আমার মধ্যে অন্য এক সত্তা ঢুকে পড়েছে যেন। এমনটা হয়তো শিউলি আসার পর নীলুরও হয়েছে। তবে নীলু তো তাও অনেক সহ্য করেছে। সহ্য শক্তি হারিয়ে গেছে বলেই এমন করল। কিন্তু আমি কেন করছিলাম? হয়তো অমানুষ বলে। তাই তো নির্দয়ের মতো তাকে পেটাতে থাকি। এক সময় তো হাতের কাছে পাওয়া কাঠের চেয়ার তুলে পেটের উপর একের পর এক আঘাত করতে থাকি। যতক্ষণ না আমি ক্লান্ত হই ততক্ষণ অবধি তাকে
মারতেই থাকি। এতক্ষণে নীলু জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছে। তার সাড়া শব্দ নাই দেখে আমি হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যাই। আমি হাসপাতালে এসে খবর পাই শিউলির অবস্থা জটিল। বাঁচার সম্ভাবনা রয়েছে, বাঁচবে, তবে তার নিচের অংশ খুব বাজেভাবে দগ্ধ হয়েছে। কয়েক ধাপে সার্জারি করার পরও কতটা কি ওখানে ঠিক করা বলা যায় না। ডাক্তাররা নিশ্চয়তা দিতে পারছে না। ইতিমধ্যে খবর পেয়ে শিউলির বাপের বাড়ির লোকজন আসে। তার স্বামীও ফোনে যোগাযোগ রাখছে। পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে। পুলিশ এখানকার পরিস্থিতি দেখছিল। শিলির পক্ষ হয়ে নীলুর বিরুদ্ধে এখনো কেউ মামলা করেনি। প্রতিবেশীরা জানিয়ে দিয়েছে তারা শুধু তাকে আহত পেয়েছে। এসব কে করেছে জানা নেই। এখন তারা হয়তো শিউলির মুখ থেকে অপরাধীর নাম শুনে নিশ্চিত হয়ে নীলুকে ধরতে যাবে। ভোরের আলো ফুটতে আমি বাড়ি ফিরে আসি। তবে আসার আগে নীলুর নামটা পুলিশকে বলে আসি, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। শিউলিও হয়তো আদো আদো কণ্ঠে নীলুর নাম বলছে। পুলিশ খুব শীঘ্রই নীলুকে ধরতে আসবে। তার আগে আমার একটু তাকে দেখতে আসা। ঘরে তো এসেছিলাম নীলুকে আরো শায়েস্তা করতে। তবে ঘরে এসে আমি নিজেই শেষ হয়ে গেলাম। গতরাতের মার সহ্য করতে না পেরে বাচ্চা তো পেটেই শেষ। তবে তলপেটে আঘাত খাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয় নীলুর। সারারাত ওভাবে পড়ে থাকায় রক্তক্ষরণে নীলু যায়। আমি এতই পাষাণ যে যাবার সময় ফ্ল্যাটে তালা মেরে গিয়েছিলাম। তাই কেউ ঘরে এসে নীলুর খোঁজও নিতে পারেনি। আর নীলুর এই মৃ আমার হৃদয়ে বহু বছর পর ধাক্কা দেয়। শুধু কি নীলু, সঙ্গে তো বাচ্চাও ছিল। নীলুর দেহ পাশে ঘরে। মুন্নার মামা কান্নার শব্দ শুনে এই প্রথমবার আমি আমার অপরাধ উপলব্ধি করলাম। তবে সেটা অসময়ে, যখন কিছুই করার ছিল না। নিজে হাতে আমি আমার সাজানো গোছানো সুন্দর জীবনটা নষ্ট করে ফেলেছি। আমার ভালোবাসা, আমার নীলুকে মেরে ফেলেছি। এই অসময়ে এসে আমার স্মৃতির পাতায় আমার সব অপরাধগুলো ভেসে উঠছে। পাশের ঘরে মুন্নার মায়ের সাড়া না পেয়ে কান্নার বেগ বাড়তে থাকে। তার কান্নার সঙ্গে অদৃশ্য কেউ যেন আমায় বলছে, বাবা, তুমি খুনি। তুমি আমায় মেরে ফেলেছো। আমার ভাইয়ের কাছ থেকে মাকে কেড়ে নিয়েছো। বাবা, তুমি। আর এসব শব্দ আমার তীব্র অপরাধবোধ অনুভব করাচ্ছে, যা এক অসহ্যকর যন্ত্রণা, অন্যরকম যন্ত্রণা। পরিশেষে পুলিশ এসে নীলুর মৃতদেহ পায়। সুজন নিজে থেকে পুলিশের কাছে ধরা দেয়। তার সমস্ত অপরাধ স্বীকার করে নেয়। সে তার প্রাপ্য শাস্তি মাথা পেতে নিতে চায়। তার কেসটা আদালতে উঠেছে। অন্যদিকে মুন্নার দায়িত্ব তার নানা-নানি নেয়, যারা মেয়ে হারিয়ে এখন আফসোস করছে। তারা বাবা-মা নামের কলঙ্ক। সমাজ নামক এক মিথ্যে সম্মানের ভয়ে তারা তাদের আদরের মেয়েটাকে একেবারে শেষ করে দিল। আর এখন অসময়ে এসে তাদের উপলব্ধি হচ্ছে, ভুল করেছে, মেয়েটাকে নিজেদের কাছে এনে রাখলেই পারত। অন্যদিকে শিউলি বেঁচে রয়েছে, তবে জীবন্ত লাশ হয়ে। তার নিচের অংশ প্যারালাইজড হয়ে রয়েছে। এসবের চিকিৎসা ব্যয়বহুল, যেটা বহন করেও কোনো লাভ হবে না। তাই তার স্বামী তাকে তালাক দিয়ে দেয়। ইতিমধ্যে শিউলি জানতে পারে তার স্বামী সেদিন নীলুর কথা যাচাই-বাছাই করেছে অন্য এক লোকের মাধ্যমে। তার চরিত্র সম্পর্কে নিশ্চিত হয়ে সে বিদেশেই অন্য এক মেয়েকে বিয়ে করেছে। আর সেজন্য হয়তো তার চিকিৎসার খরচ বহন করতে চাচ্ছে না। তাই এভাবে তাকে তালাক দিল। জীবনের এই সময়ে এসে শিউলিও তার ভুল বুঝতে পারে। অনুশোচনায় দগ্ধ হয়। এভাবেই চলতে থাকে তাদের জীবন।